This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গতকালের ব্রিগেড সমাবেশ থেকে কে কি বললেন? ক্ষেতমজুর নেত্রী বন্যা টুডু তিনি বললেন যে 26-এ উইকেট ফেলে দেবেন। মোহাম্মদ সেলিম বললেন ফুটবলের কথা, হকি স্টিকের প্রয়োজন পরে হবে। নিজেই বলেছেন সে কথা। তার মানে বামেরা খেলতে তৈরি, ময়দানে নেমে খেলার কথা বলছেন মোহাম্মদ সেলিমও। কিন্তু ব্রিগেড ময়দান ভরল কি? ময়দান যদি ভরে তাহলে ভোট বাক্সের শূন্যতা সেটা কি কাটবে? প্রশ্নটা থাকলো। আর এই প্রসঙ্গটা সিপিএম নেতারাই কিন্তু তুললেন, কিন্তু উত্তরটা কিছুই বলা যায় না। আমি বামেদের ব্রিগেড সফল হওয়ার জন্য সর্বান্তকরণে ইচ্ছা প্রকাশ করছি। আমি চাই বামেদের ব্রিগেড সফল হোক, এটা যেন ভুল বার্তা না যায়। বামেদের সঙ্গে প্রচুর সংঘর্ষ করেছি, বামেদের আমলে আমি জেল খেটেছি, গুলি খেয়েছি, বুকে গুলির দাগ আছে আমার। একটা কথা বলবো, হ্যাঁ কে হ্যাঁ নাকে না বলি আমি, যে বামেরা কিন্তু কখনো সাম্প্রদায়িক রাজনীতি করেনি, যেটা আজকে আমাদের দেখতে হচ্ছে। সাম্প্রদায়িক মেরুকরণের শিকার তিনি, হারতে হয়েছে বহরমপুরে। তাই বাম আমলে গুলি খেয়েও বামেদের ব্রিগেডের সাফল্য চেয়েছেন অধীর চৌধুরী। সাফল্যের মাপকাঠি কি? মাঠ ভরলেই কি সাফল্য আসবে? তাহলে গত 14 বছরে কখনো তো বামেদের ব্রিগেড ফাঁকা থাকেনি, কিন্তু বাংলা থেকে বামেরা ফাঁকা হয়ে গিয়েছে কেন? প্রশ্নটা কি বামেদেরও ভাবাচ্ছে না? সবাই বলছে এত ব্রিগেডে লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্স জিরো হয়। ভোট বাক্স হচ্ছে আলাদা, আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা। মানুষ কিন্তু বুঝিয়ে দেবে, মানুষ কিন্তু বুঝিয়ে দিতে এসেছে। অনেকেই বলে এটা তো ভিড় হলো, ভোট কেন হলো না? তাহলে এখানে যেভাবে মানুষ মিছিলে সংগঠিত হয়ে এসছে, বুথের মধ্যে ভোটাররা কি সেভাবে যায়? তুই দেখেছো নকল পুলিশ অফিসার, নতুন পোলিং অফিসার, নকল পোলিং এজেন্ট। দুটো সরকারকে তাড়াতে গেলে আমাদের একার দ্বারাই হবে না। আজকে এসেছেন ব্রিগেডে, কথা শুনে চলে গেলে হবে না। তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষের মেজাজ যখন তৈরি হয়, যে মেজাজ আজকে দেখতে পারলে, এই মেজাজ ধরে রাখলে, এই মেজাজ বাড়ি গেলে, প্রতিরোধ স্প্রিয়া থাকলে, তখন কোনো মেশিনারি, কোনো মেশিন কাজ করে না। এই মানুষগুলো গিয়ে প্রত্যেকটা বুথে ভূত তাড়ানোর ব্যবস্থা নেবেন। ভয় ভাঙানোর কথা বারংবার উঠে এলো বন্যা টুডুর ভাষণে, আর বন্যা টুডুর কথা আলাদা করে উল্লেখ করলেন মোহাম্মদ সেলিম। তার কারণ বারংবার দেখা গিয়েছে যে সিপিআইএমের ব্রিগেড সমাবেশে প্রচুর মানুষ হয়, কিন্তু বুথে যখন লড়াইটা হয় সেই লড়াইতে অনেককেই খুঁজে পাওয়া যায় না। আর সেক্ষেত্রে বারংবার উঠে আসে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস। আর এ কারণেই কি মোহাম্মদ সেলিম এটা স্পষ্ট করে দিলেন যে 26-এর ভোটে যারা তৃণমূলের থেকে ভয় পাবে না আর বিজেপির থেকে টাকা নেবে না, তাদের সবাইকে সঙ্গে নিয়েই আমরা লড়াই করব। অর্থাৎ ভয় ভাঙানোই এই মুহূর্তে সিপিআইএমের কাছে বড় চ্যালেঞ্জ, সেটা স্পষ্ট করে দিলেন দলের সমস্ত নেতৃত্বই ভরা ব্রিগেডে। খেলা আমরাও করব, শেষ দেখে ছাড়বো। আমরা বলেছি ব্যাটও নেব, বলও করব। আর 26-এ আমরাও উইকেট আমরা ফেলবো। 26-এ কি উইকেট ফেলবেন তো? আমি একটু ফুটবল বেশি ভালোবাসি। ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়, আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। সবাই একটু নিচে নেমে খেলবে, আরো তলায় যাবে। যে খেলার কথা আপনিও বলছেন, বন্যা টুডুও বলছেন। না, খেলার কথা বলি, আমি ফুটবলের কথা বলছি। আপনি ফুটবল বলেছেন, অনেক ক্রিকেটের কথা বলছেন, এখন হকি স্টিকের কথা বলা হয়নি। খেলাধুলায় কি স্কোর কার্ডটা ভরবে, নাকি লাল ব্রিগেড লালকেই লাল কার্ড দেখাবে? ওই ব্রিগেড নাকি ছিল ফ্লপস হয়েছে, ফ্লপস। হিন্দুরা সরে যাচ্ছে সিপিএম এর কাছ থেকে। হাঁসঝাড়ু ব্রিগেড সিপিএম ডেকেছিল, সিপিএম এর কিছু লোকজনের নাম করে, আর বিজেপির ভোটাররা গেছিল। ওটা হাঁসঝাড়ু ব্রিগেড, ওটা স্লোগান হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো, আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো। এটা হচ্ছে ওই ব্রিগেডের স্লোগান। বাড়ি থেকে বার হলে তৃণমূল টার্গেট করছে, তাদের নামে মিথ্যা মামলা দিতে পারে, তাদেরকে মারধর করতে পারে। তাহলে এই ভয়ঙ্কর সিচুয়েশনে যারা রাস্তায় নেমেছে বা যারা ব্রিগেডে আসছেন, তারা প্রত্যেকেই ভোট দেবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা তাদের ভোটটাকে সিকিউর করতে পারছি না। এটি আমাদের দুর্বলতা। সিপিএম এর ভোট কমছে 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 কমছে, কংগ্রেসের সঙ্গে যোগ করেও 5-6%-এর উপর যাচ্ছে না। অন্যদিকে
বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বেড়ে গেছে, তৃণমূলের তো ভোট কমেনি, তৃণমূল তো বেড়েছে। আগে আপনাদের যে ভোট কমে আপনাদের ভোটাররা যে বিজেপিকে ভোটটা ট্রান্সফার করেছে, আগে ভোটটা ফেরান মশাই, তারপর ঘুরে দাঁড়ানোর কথা বলবেন। সিপিএম যদি বিজেপির ভোট ব্যাংকে ধস নামায় তাহলে তৃণমূলের অবস্থানটাই আরেকটু মজবুত হবে বলছেন রাজনৈতিক পরিসংখ্যানবিদরা। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। নিশিকান্ত, তুমি দেখি আসরটাকে করলে মাটি। ওয়াকফ আইনের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সংসদে পাশ আইনের কেন বিচার হবে এই নিয়ে সরব উপরাষ্ট্রপতি থেকে বিজেপির একাধিক সাংসদ। তবে নিশিকান্ত দুবে তিনি কিন্তু এক কদম এগিয়ে বাড়তি কিছু বলে বসেছেন। সংসদ বিধানসভায় কোনো বিল দ্বিতীয়বার পাশ হয়ে এলে তাকে 3 মাসের বেশি ফেলে রাখতে পারবেন না রাজ্যপাল অথবা রাষ্ট্রপতি। কয়েকদিন আগেই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রশ্ন উঠতে শুরু করেছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি, নিজের নিয়োগকর্তাকে কি করে নির্দেশ দিতে পারেন কোনো পদাধিকারী? এই পরিস্থিতিতে বিচার বিভাগের বিরুদ্ধে প্রথম সরব হন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। We cannot have situation where you direct President of India, and on what basis? The only right you have under the Constitution is to interpret the Constitution under Article 145(3), Article 142. Article 142 has become a nuclear missile against democratic forces. और एक कॉन्स्टिट्यूशनल फंक्शनरी को ऐसी बात कहनी मैं समझता हूं उचित नहीं है। मैं उनका बड़ा आदर करता हूं, लेकिन आपने कह दिया कि आर्टिकल 142 इज न्यूक्लियर फिसाइल मटेरियल, न्यूक्लियर मिसाइल। ये कैसे कह सकते हैं आप? জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ায় তাঁর সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে, কিন্তু ওয়াকফ বিতর্কে অনেকটা উপরাষ্ট্রপতির কথারই সুর শোনা গিয়েছে বিজেপির একাধিক সাংসদের গলায়। ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, শুনানি শুরু হয়েছে। বিচারাধীন বিষয় হওয়ায় আইনের কয়েকটি ধারা প্রয়োগ স্থগিত রেখেছে কেন্দ্র। গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে বিচার বিভাগকে বাড়াবাড়ি রকমের আক্রমণ করে বসেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, সুপ্রিম কোর্ট যদি আইন তৈরি করে তাহলে সংসদ বন্ধ করে দিলেই হয়। बंद हो जाने चाहिए ना। मैं आपको बताऊं कि आर्टिकल 368 कहता है कि इस देश के संविधान को, पार्लियामेंट को सभी कानून बनाने का अधिकार है। कानून की व्याख्या करने का अधिकार सुप्रीम कोर्ट का है। वो कह रहा है कि 3 महीने में जो है राष्ट्रपति बता दें कि क्या करना है। आप जब राम मंदिर का विषय होता है तो आप राम मंदिर में कहते हो कि कागज दिखाओ, कागज दिखाओ। मुगलों के आने के बाद जो मस्जिद बने हैं उसके लिए कहते हैं कि आप कागज कहां से दिखाओ। इस देश में धार्मिक युद्ध भड़काने के लिए केवल और केवल सुप्रीम कोर्ट जिम्मेवार है। सुप्रीम कोर्ट का एकमात्र उद्देश्य है, शो मी द फेस विल शो यू द लॉ। सुप्रीम कोर्ट अपनी सीमा से बाहर जा रहा है। इस देश का कानून भारत का पार्लियामेंट बनाता है, उस पार्लियामेंट को आप डिक्टेट करेंगे। इस देश में जितने गृह युद्ध हो रहे हैं उसके जिम्मेवार केवल यहाँ के चीफ जस्टिस ऑफ इंडिया संजीव खन्ना साहब। নিশিকান্ত দুবের মতো তীব্র আক্রমণ না করলেও নিশিকান্তের যুক্তিগুলির অনুরণন শোনা গিয়েছে আরেক বিজেপি সাংসদ দীনেশ শর্মার গলায়। विधायिका का काम जो था वो वक्फ नियम बन गया। अब कोई भी भारत के संविधान के अनुसार कोई भी संसद को यानी राज्यसभा और लोकसभा को निर्देशित नहीं कर सकता। और चूंकि राष्ट्रपति के दस्तखत हो चुके, राष्ट्रपति सर्वोच्च है, राष्ट्रपति को कोई चुनौती नहीं दे सकता। तो ये बातें लोगों के मन और मस्तिष्क में आती हैं। আইনসভা আইন প্রণয়ন করে, বিচার বিভাগ তার ব্যাখ্যা করে। সংবিধানে গণতন্ত্রের 2 স্তম্ভের ক্ষমতা, অধিকার ও দায়িত্ব স্পষ্ট ভাষায় লেখা রয়েছে। তবে তারপরও কয়েকটি পরিস্থিতি এমন হয় যখন 2 স্তম্ভের মতো পার্থক্য প্রকাশ্যে চলে আসে। পরিস্থিতি কি সেই দিকেই এগোচ্ছে? কৌতূহলী রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।